শেক্সপিয়ারের লেখা বিখ্যাত একটা ড্রামা হ্যামলেট, যেটাকে আমরা বলে থাকি দ্য ট্র্যাজেডি অফ হ্যামলেট প্রিন্স অফ ডেনমার্ক। এই হ্যামলেট সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন দেওয়া যাক। প্রথমে, এটা জেনারেল দিক থেকে মূলত ট্র্যাজেডি। আমরা জানি ট্র্যাজেডি কি, ট্র্যাজেডির বাংলা হচ্ছে বিয়োগান্ত নাটক, যেখানে মেইন ক্যারেক্টারগুলো শেষের দিকে তাদের বিয়োগ ঘটে, অর্থাৎ তাদের মৃত্যু ঘটে। এটার মধ্যে 5টা টোটাল অ্যাক্ট আছে। 5টা অ্যাক্টের মধ্যে এই হ্যামলেট ড্রামাটা শেষ হয়ে যায়। এটা মূলত লেখা হয়েছিল 1590 থেকে 1601 সালের মধ্যেই, এবং এটার সেটিং ছিল ডেনমার্ক, অর্থাৎ ডেনমার্ককে কেন্দ্র করে এই গল্পটা রচিত। তো কথা না বাড়িয়ে আমরা ক্যারেক্টারগুলোর সঙ্গে পরিচয় হয়ে নেই। প্রথমে হ্যামলেট ছিলেন ডেনমার্কের প্রিন্স, যিনি মূলত প্রোটাগনিস্ট ছিলেন, যার বাবার নাম ছিল কিং হ্যামলেট, এবং তিনি উইটেনবার্গ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন। এরপর যা গোস্ট এখানে সুপার ন্যাচারাল এলিমেন্ট, একটা গল্পের সুপার ন্যাচারাল এলিমেন্ট হিসেবে কাজ করতেছে। আমরা প্রায় উইলিয়াম শেক্সপিয়ারের নাটকগুলোতে সুপার ন্যাচারাল এলিমেন্টের উপস্থিতি দেখতে পাই, যেমন ম্যাকবেথের মধ্যে ছিল, তাই কি না? তো আমরা এই গোস্টটাকে ওল্ড কিং হ্যামলেট, যিনি ডেনমার্কের আগের রাজা ছিলেন, যাকে তার ভাই ক্লোডিয়াস হত্যা করেছিল, তার গোস্ট ছিল এটা। এরপর আমরা গাট্রুডের কাছে যাচ্ছি। গাট্রুড কে ছিলেন? গাট্রুড ছিল হ্যামলেটের মা এবং ওল্ড কিং হ্যামলেটের স্ত্রী। এই ক্যারেক্টারটা খুবই কমপ্লেক্স, কারণ হ্যামলেটের মা হলেও পরবর্তীতে যখন কিং হ্যামলেট অর্থাৎ হ্যামলেটের বাবা মারা যায়, তখন ক্লোডিয়াস রাজা বনে যায় এবং গাট্রুডকে বিয়ে করে। এর ফলে গাট্রুড তখন হ্যামলেটের মা থাকে না, হ্যামলেটের কি হয়ে যায়? চাচি হয়ে যায়, এক্স মাদার হয়ে যায়। তো এবার আসা যাক ক্লোডিয়াস হচ্ছে এই নাটকের অ্যান্টাগনিস্ট, অর্থাৎ এই নাটকের মেইন ভিলেন হচ্ছে ক্লোডিয়াস, যে কিনা তার ভাই কিং হ্যামলেটকে মেরে ফেলে এবং পরবর্তীতে ডেনমার্কের রাজা বনে যায়। এরপর আসি পলোনিয়াস কে ছিলেন? পলোনিয়াস ছিলেন ডেনমার্কের বর্তমান রাজা ক্লডিয়াসের প্রধান কাউন্সিলর, মানে প্রধান উপদেষ্টা আর কি। তিনি মূলত প্রধান কিছু ক্যারেক্টার লেয়ার্তেস এবং অফেলিয়া বাবা ছিলেন। অফেলিয়া কে ছিলেন? আমরা এখন দেখব অফেলিয়া কে ছিলেন। অফেলিয়া ছিল এই সুন্দর মেয়েটা ছিল মূলত হ্যামলেটের প্রেমিকা, হিরোইন আর কি। তো এরপরে আসি এখানে লেয়ার্তেস কে ছিলেন? অফেলিয়ার ভাই, অর্থাৎ পলোনিয়াসের ছেলে। এরপর আসি আরও কিছু ক্যারেক্টারে। হোরাশিও ছিল হ্যামলেটের বেস্ট ফ্রেন্ড, যে কিনা নাটকের শুরু থেকে শেষ অবধি হ্যামলেটের পাশেই ছিল। তার মানে হ্যামলেটের শুরু জীবন থেকে শেষ পর্যন্ত ভালো বেস্ট ফ্রেন্ড হিসাবে পাশে ছিল। এরপর আমরা নাটকের মধ্যে দুইটা ক্যারেক্টার দেখতে পাবো, একটা হচ্ছে রোজেনক্রান্টস আর একটা গিল্ডেনস্টার্ন। মূলত এই দুই ক্যারেক্টার একটা মানুষের হয়ে অভিনয় করছে, বুঝছো? এটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা বিখ্যাত ড্রামা। এখানে তিনি তার পারদর্শিতা দেখিয়েছেন নাটক লেখার ক্ষেত্রে। তো এই রোজেনক্রান্টস এবং গিল্ডেনস্টার্ন মূলত ছিল হ্যামলেটের ফ্রেন্ড, বাল্যকালের ফ্রেন্ড, যে কিনা যাদেরকে পরবর্তীতে ক্লোডিয়াস স্পাই হিসেবে নিয়োগ দেয় হ্যামলেট কি করে না করে সেটা দেখার জন্য। এবার আমরা মেইন ঘটনায় চলে যাই। আমরা অ্যাক্ট বাই অ্যাক্ট আলোচনা করব, যাতে করে ইউনিভার্সিটির কোশ্চেনগুলো আনসার করতে সহজ হয়ে যায়। এখান থেকে ভাইবা কোশ্চেন সহজ হয়ে যায় এবং কোনো জায়গায় যদি কোনো কোশ্চেন আসে যেন আনসার করতে পারি। আমরা অ্যাক্ট 1-এ দেখতেছি ঘটনা শুরু হচ্ছে ক্যাসেলের বাইরে পাহারাদারেরা হঠাৎ করে একটা ভূত দেখতে পেল। ভূতটা কে ছিল? ওল্ড কিং হ্যামলেটের। এই ওল্ড কিং হ্যামলেটের বেশে এক ভূত যখন দেখতে পেল, পাহারাদার হোরাশিওর কাছে দৌড়ে গেল। কার কাছে গেল? দৌড়ে গেল। এই যে দুইজন পাহারাদারের নাম এখানে দেওয়া আছে। মূলত তারা হোরাশিওকে গিয়ে বলল যে তারা কিং হ্যামলেটের ভূত দেখেছে। তখন হোরাশিও আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে চলে গেল ভূতের কাছে। সেও গিয়ে ভূতকে দেখতে পেল এবং মনে মনে সিদ্ধান্ত নিল, গার্ডদের সঙ্গে সিদ্ধান্ত করলো যে তারা
এটাকে অর্থাৎ হোরাসিও হ্যামলেটকে এই কথা ভূতের কথা জানাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি পলোনিয়াস তার ছেলেকে পলোনিয়াস তার ছেলে লেয়ারতেসকে স্কুলে পাঠাচ্ছে এবং যাওয়ার সময় লেয়ারতেস অফেলিয়াকে বলে যাচ্ছে যে তুমি হ্যামলেটের কাছ থেকে দূরে থাকবা, হ্যামলেট তোমার সঙ্গে প্রেম দেখানোর চেষ্টা করবে, ভালোবাসার চেষ্টা করবে, সে হচ্ছে একজন প্রিন্স, তার সঙ্গে তোমার মানায় না, তুমি বরং তার কাছ থেকে দূরে থাকবে, এটাই তোমার জন্য ভালো। অফেলিয়াও তার ভাইয়ের কথার সঙ্গে একমত হয় যে আমি চেষ্টা করব যে তার কাছ থেকে দূরে থাকার, হ্যামলেটের কাছ থেকে দূরে থাকার। আমরা পরবর্তীতে দেখতেছি যে হোরাসিও যখন হ্যামলেটকে বলল যে তার বাবার ভূত দেখা যাচ্ছে দুর্গের সামনে অর্থাৎ ক্যাসেলের সামনে, তারা তখন হ্যামলেট চিন্তা ভাবনা করলো যে আমি যতক্ষণ পর্যন্ত নিজ চোখে ভূতকে দেখি নাই, নিজে ভূতের সঙ্গে কথা বলি নাই, আমি এটাকে বিশ্বাস করতেছি না। সেই কথা মতো হ্যামলেট চলে গেল ভূত দেখার জন্য। যখন ভূত দেখতে পেল তখন সে আশ্চর্য হয়ে গেল, এটা তো তার বাবার, একদম হুবহু তার বাবা। তখন গোস্ট তাকে বলল যে তোমরা যারা বুঝতেছো জানতেছো যে আমি ন্যাচারালি ডেথ আমার হয়েছে, আসলে আমার ন্যাচারাল ডেথ হয়নি, আমাকে আমার ভাই অর্থাৎ তোমার চাচা ক্লডিয়াস হত্যা করেছে। কিভাবে হত্যা করেছে? আমি যখন বিশ্রাম নিচ্ছিলাম তখন আমার কানের মধ্যে হেনবিন নামক এক বিষ দিয়ে আমাকে মেরে ফেলছে। তো হ্যামলেট তুমি আমাকে প্রমিস করো তুমি তোমার বাবার বদলা নেবা। তখন হ্যামলেট বলে টেনশন নিয়েন না, মেরা বাপ কা ভাই কা সব কা বদলা লেগা। ঠিক আছে, এভাবেই মূলত গল্প আগাচ্ছে সামনের দিকে। এরপর আমরা দেখতে পাই পরবর্তীতে কি ঘটনা ঘটে। অ্যাক্ট 2-তে গিয়ে আমরা দেখতেছি পলোনিয়াস একজন স্পাই পাঠাচ্ছে রেনাল্ডোকে ফ্রান্সে, যে কিনা তদারকি করবে লেয়ারতেস ভালো করে পড়াশোনা করতেছে কি করতেছে না। এরপর অফেলিয়া পলোনিয়াসের কাছে আসে, এসে বলে হ্যামলেট আমার রুমে এসেছিল এবং আমার সঙ্গে অনেক অদ্ভুত আচরণ করছে, পাগলামো আমার সঙ্গে শুরু করছে। তখন পলোনিয়াস ভাবলো যে অফেলিয়া তারকে রিজেক্ট করছে, এ কারণে হয়তো বা সে এরকম পাগলামো শুরু করে দিছে। তো পলোনিয়াস সিদ্ধান্ত নিল যে সে রাজা ক্লডিয়াসকে এটা বলবে এবং স্পাই করবে, যে হ্যামলেটের জন্য স্পাই নিয়োগ করবে যে কি কারণে আসলে এইরকম করতেছে। এই সময় গাট্রুড তার হ্যামলেটের দুইজন পুরান বন্ধু রোজেনক্রান্টস এবং গিল্ডেনস্টার্নকে স্পাই হিসেবে নিয়োগ দেয় হ্যামলেটের পাগলামোর সঠিক কারণ উদ্ঘাটন করার জন্য। পরবর্তীতে আমরা দেখি যে হ্যামলেট যখন বুঝতে পেরেছিল অথবা ভূতের সঙ্গে যখন কথা বলছে, এরপর আসলে সে হেজিটেশনের মধ্যে ছিল যে আসলে তার চাচা ক্লডিয়াস কি তার বাবাকে মারছে না তাকে ভূত বিপদে নেওয়ার চেষ্টা করছে। আমরা ম্যাকবেথ গল্পের মধ্যে নাটকের মধ্যে দেখছিলাম যে ম্যাকবেথকে ভুল পথে পরিচালনা করছিল তিনজন ডাইনি। সে সিদ্ধান্ত নিল যে না, আমি যতক্ষণ পর্যন্ত এটাকে বাস্তবভাবে দেখতে পারি নাই, বুঝতে পারি নাই, টেস্ট করি নাই যে আসলে ক্লডিয়াস আমার বাবাকে মারছে অর্থাৎ আমার চাচা আমাকে মারছে, ততক্ষণ পর্যন্ত আমি রিভেন্সের দিকে যাচ্ছি না। এই কথা মতো সে কি করলো, সে সিদ্ধান্ত নিল একটা নাটক মঞ্চায়ন করবে। এই নাটকের নাম ছিল দ্য মার্ডার অফ গঞ্জাগো। তাহলে এই যে নাটকের মধ্যে আবার নাটক হচ্ছে, এটাকে বলা হয় প্লে উইথিন প্লে। ঠিক আছে, তো এই যে প্লে উইথিন প্লের মধ্যে যে নাটকটা মঞ্চায়ন করা হচ্ছে নাম হচ্ছে দ্য মার্ডার অফ গঞ্জাগো। সেখানে সে নাটকের অভিনেতাদের বললেন যে এভাবে এভাবে নাটকটা করতে হবে, যার কাহিনী সে নিজেই লিখবে এবং সেই কথা মতো পরের রাতে নাটক মঞ্চায়নের সিদ্ধান্ত নেওয়া হলো, যাতে করে সে ক্লডিয়াস দেখতে পারে, ক্লডিয়াসকে খুব সহজভাবে দেখাতে পারে তার অপরাধটা। ঠিক আছে, আমরা অ্যাক্ট 3-তে চলে যাই। অ্যাক্ট 3-তে কি ঘটনা ঘটে? পলোনিয়াস এবং ক্লডিয়াস স্পাই করে হ্যামলেটের উপর। কেমনে? অফেলিয়া যখন হ্যামলেটকে তার গিফটগুলো ফেরত দিতে যায় তখন তারা আশ্চর্য হয়ে যায় যে হ্যামলেট তাকে একটা লাথি মারে এবং
বলছে টেলিং হার টু গো টু দ্য নানারি, মানে কি নান হয়ে যাইতে বলে, বুঝছো বিষয়। এরপর ক্লডিয়াস বুঝতে পারে যে আসলে হ্যামলেটের ম্যাডনেসের কারণ আসলে অফিলিয়ার ভালোবাসা নয়, অন্য কিছু, এর পিছনে অন্য কিছু এটা আছে। এজন্য সে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় ইংল্যান্ডে পাঠানো, হ্যামলেটকে ইংল্যান্ডে পাঠানো, যে হ্যামলেট অ্যাওয়ে টু ইংল্যান্ড। এরপর পরের কাহিনী কি ঘটে, যখন নাটক আগের প্ল্যান মতো নাটক মঞ্চায়ন করা হচ্ছে, দ্য মার্ডার অফ গঞ্জাগো, ক্লডিয়াস নাটকটাকে থেমে দেয়। কখন? যখন কানের মধ্যে বিষ দিয়ে রাজাকে মারা হচ্ছে, এরপরেই ক্লডিয়াস উত্তেজিত হয়ে নাটক বন্ধ করে দেয় এবং সে ওখান থেকে চলে যায়। এতে করে হ্যামলেট হোরাসিওকে বলে যে আমি নিশ্চিত আমার চাচাকে ক্লডিয়াসে হত্যা করছে, তো আমার এখন উচিত ক্লডিয়াসকে হত্যা করে এর রিভেঞ্জ নেওয়া। এরপর পরের অংশে আমরা দেখতে পাচ্ছি ক্লডিয়াস অ্যাটেম্প টু প্রে ইন দ্য চার্চ, মানে ক্লডিয়াস প্রার্থনারত অবস্থায় আছে চার্চের মধ্যে, সে প্রার্থনা করার চেষ্টা করতেছে, কিন্তু তার পাপের কারণে সে প্রার্থনা ভালো মতো কনসেন্ট্রেট করতে পারতেছে না। ওই দিক দিয়ে হ্যামলেট যাচ্ছে, হ্যামলেট সিদ্ধান্ত নিল এটাই উপযুক্ত সময়ে আমার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, সে মারার জন্য সিদ্ধান্ত নিল ক্লডিয়াসকে। কিন্তু পরক্ষণে তার মনের চিন্তা আসলো যে এই সময় যদি সে তার চাচাকে হত্যা করে তাহলে তার চাচা বেহেশতে যেতে পারে, কারণ সে প্রার্থনা অবস্থায় আছে। তো এই জন্য সে পরবর্তীতে মারার সিদ্ধান্তটা নিল না। পরবর্তীতে কি করে, এটাকে ট্রাজিক ফল বলা হয়। ট্রাজিক ফল মানে হিরো একটা মেইন সিদ্ধান্ত নিতে গিয়ে ডিলে করলো, বুঝছো। এখান থেকে মূলত প্রোটাগনিস্টের পতন শুরু হয়। তো এরপর সে হত্যা না করে তার মায়ের দিকে দেখা করার জন্য যায়। গার্ট্রুড এবং হ্যামলেটের মধ্যে একটা তিক্ত কথার লড়াই হয়। গার্ট্রুড অর্থাৎ হ্যামলেটের মা, বর্তমানে তার চাচি, তাকে বোঝানোর চেষ্টা করে এই বাস্তব জিনিসগুলো, কিন্তু সে বোঝে না। ওই সময় পর্দার আড়ালে কেউ একজন স্পাই করতেছিল, মানে ইন্ট্রুডার মানে আড়ি পাতে যে সেরকম। এটা শুনে সে কি করছে, তার ছুরি দিয়ে স্ট্যাবস করছে, আঘাত করছে, সঙ্গে সঙ্গে সে মরে যায়। পরবর্তীতে বুঝতে পারে যে এ আসলে অন্য কেউ না, পলোনিয়াস ছিল। কে ছিল? পলোনিয়াস। এরপরে ওই অবস্থায় আবার গোস্ট হাজির হয়ে যায়, মানে ভূত হাজির হয়ে যায় এবং হ্যামলেটকে বলে যে তার মায়ের সাথে যেন এরকম হার্শ ব্যবহার না করে, ঠিক আছে, এবং প্রতিশোধ যার কাছ থেকে নেওয়া দরকার তার উপর যেন প্রতিশোধ নেয়। গার্ট্রুড ভূতকে দেখতে পাচ্ছিল না, কারণ কি, তার পাপ ছিল। কি পাপ? এই যে তার স্বামী ওল্ড কিং হ্যামলেট মারা গেল, সঙ্গে সঙ্গে তার চাচাকে বিয়ে করলো, এটা তো পাপ। তৎকালীন সময়ে এটাকে পাপ ধরা হইতো, মৃত স্বামীর সঙ্গে সঙ্গে অন্য কাউকে বিয়ে করা, এটা পাপবোধ ধরা হইতো। এই পাপের কারণে সে আসলে দেখতে পাচ্ছিল না। এরপর হ্যামলেট কি করে, টানতে টানতে পলোনিয়াসের বডিটাকে নিয়ে যায়, বাইরে নিয়ে যায়। এরপর চতুর্থ অ্যাক্ট শুরু হয়। চতুর্থ অ্যাক্টে আমরা দেখতে পাচ্ছি হ্যামলেট ক্লডিয়াসকে পলোনিয়াসের হত্যার বিষয়ে এটাকে সিরিয়াস না নিয়ে, দুঃখ না পেয়ে মজা করতেছে, ঠিক আছে। তখন ক্লডিয়াস খুব ভয় পেয়ে যায় তার নিজের জীবন সম্পর্কে এবং রোজেনক্রান্টজ গিল্ডেনস্টার্নকে আদেশ করে হ্যামলেটকে যেন ইংল্যান্ডে নিয়ে যায়। এবং ক্লডিয়াস এখানে একটা চিঠি লেখে ইংল্যান্ডের রাজাকে, যে চিঠিতে বলা হয় যে হ্যামলেট ইংল্যান্ড পৌঁছা মাত্র তাকে যেন হত্যা করা হয়। এরপর দেখো, গার্ট্রুড ইজ টোল্ড দ্যাট অফেলিয়া হ্যাজ গন ম্যাড, তার মানে গার্ট্রুড তখন জানায় যে অফেলিয়া পাগল হয়ে গেছে তার বাবার মৃত্যুর সংবাদ শুনে। অফেলিয়া সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের পাগলামো অদ্ভুত ধরনের গান গাইতে গাইতে প্রাসাদের মধ্যে প্রবেশ করে এবং তাকে বলা হয় তার বাবা মরে গেছে। তা সে তখন বলে যে তার ভাই লেয়ারতেস তো এটার রিভেঞ্জ নেবে, প্রতিশোধ নেবে। লেয়ারতেস এই সময় আবার প্রবেশ করে এবং পলোনিয়াসকে দেখতে চায়। তো এ সময় ক্লডিয়াস লেয়ারটেসকে বলে যে তার বাবা মারা গেছে। অফেলিয়া তখন একটা ফুলের তোড়া নিয়ে আসে, যে ফুলগুলো বিভিন্ন জিনিসকে সিম্বল করে, এটা বিস্তারিত আমরা জানতে পারবো।
লেয়ারতেস তখন আপসেট হয়ে যায় তার বোনের এরকম অবস্থা দেখে, ঠিক আছে। তখন ক্লডিয়াস লেয়ারতেসকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে। এরপরে কি ঘটনা ঘটে, যে চিঠিটাতে হ্যামলেটকে মারার জন্য বলা হয়েছে ইংল্যান্ডের রাজা। হ্যামলেট পরবর্তীতে চিঠিটা দেখতে পারে, পরে বুঝতে পারে। তখন হ্যামলেট নিজের নামের জায়গায় রোজেনক্রান্টস এবং গিল্ডেনস্টানের নাম লিখে যায়। এই সময় আমরা দেখতে পারি যে পাইরেট তাদের যে জাহাজটা ছিল জাহাজ আক্রমণ করে এবং বিভিন্ন উপায়ে সে ওখান থেকে উদ্ধার হয়। হ্যামলেট প্রাণে বেঁচে আবার ইংল্যান্ডে ডেনমার্কে ফেরত আসে। এরপর ক্লোডিয়াস এবং লেয়ারটেস যখন শুনতে পায় যে হ্যামলেট ওখান থেকে বেঁচে আসছে, অর্থাৎ ইংল্যান্ডে পৌঁছায় নাই, তাকে মারাও হয় নাই, তখন তারা একটা প্লট সাজায় যে কিভাবে হ্যামলেটকে মারা যায়, গাট্রুড যেন তাতে কষ্ট না পায়, সাধারণ লোকজনের মনে যেন তাদের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি না হয়, কারণ হ্যামলেট সে সময় জনপ্রিয় একজন প্রিন্স ছিলেন। এরপর দুইজন ম্যান মানে অর্থাৎ লেয়ারটেস এবং ক্লোডিয়াস দুজনের সিদ্ধান্ত নিল একটা ব্যাটেল করার, অর্থাৎ একটা যুদ্ধের মধ্যে একটা যুদ্ধের টাইপ লাগাই দিবে দুইজনের মধ্যে, যাতে করে দুইজনের মধ্যে হ্যামলেটকে কোনোভাবে মারা যায়। তারা প্ল্যান করলো, যে সুন্দর একটা প্ল্যান করছে যে লেয়ারটেজের যে চাবুক অর্থাৎ ছুরি দিয়ে যুদ্ধ করবে, সেই ছুরির মধ্যে আগে থেকে পয়জান মাখানো থাকবে, যেটা দিয়ে আঘাত হ্যামলেটকে করা মাত্রই সে মৃত্যুর কোলে ঢলে পড়বে। এরপর অ্যাক্ট 5 শুরু হয়ে যায়। অ্যাক্ট 5 শুরু হয় মূলত যখন হ্যামলেট ডেনমার্কে আসলো, রাজ্যে ঢুকলো, তখন দেখতে পারে অফেলিয়াকে মৃত্যুর পর অফেলিয়াকে দাপন করা হচ্ছে। তাহলে মৃত্যু কেমনে হয়? গাট্রুড লেয়ারটেজকে অফেলিয়ার ভাইকে জানায় যে তার মৃত্যু হয়েছে এবং সে মূলত সুইসাইড করেছে, সে পানিতে ডুব দিয়ে আত্মহত্যা করছে বাপের মৃত্যুর কষ্ট সহ্য করতে না পারে। লেয়ারটেজ এতে আরও ক্ষিপ্ত হয় এবং তাকে মারার খুবই সিদ্ধান্ত নেয়। এরপর দেখো দুইজন গ্রেভ ডিগার মানে কি কবর খোঁড়ে যারা, তারা মূলত আলোচনা করতেছিল তার সুইসাইডের বিষয়ে। হ্যামলেট হোরাসিও সেই সময় ওখানে উপস্থিত হয় এবং ওই সময় তখন আমরা দেখি লেয়ারটেজ কবরের মধ্যে জাম্প করে পাগলামো শুরু করে দেয় এবং বলে যে তাকেও যেন অফেলিয়ার সঙ্গে মারি দেওয়া হয়, পুঁতে ফেলা হয়। তো তখন হ্যামলেট খুব সাধারণভাবে লেয়ারটেজকে বোঝানোর চেষ্টা করলো যে ডেথ ইজ এ ন্যাচারাল প্রসেস, তুমিও মরবা আমিও মরবো, এটা স্বাভাবিক বিষয়। তুমি যে অফেলিয়ার মৃত্যুতে কষ্ট পাচ্ছ, তার থেকে অনেক গুণ কষ্ট আমি পাচ্ছি, কারণ আমি যতটা অফেলিয়াকে ভালোবাসি 15 জন ভাইও তা আমার সমান তাকে ভালোবাসতে পারবে না। এভাবে মূলত ওটা বলে হ্যামলেট ওখান থেকে চলে যায়। ক্লোডিয়াস তখন লেয়ারটেসকে আবার মনে করায় দেয়, তাদের রিমাইন্ড করে দেয় যে তাদের প্ল্যান সম্পর্কে, কিভাবে হ্যামলেটকে হত্যা করবে। এরপর দেখো হ্যামলেট এক্সপ্লেন টু হোরাসিওকে ব্যাখ্যা করলেন যে কিভাবে রোজেনক্রান্টস এবং গিল্ডেনস্টার্নের দ্বারায় তাকে মারার জন্য ইংল্যান্ডে পাঠানো হয়েছিল এবং কিভাবে সে ওখান থেকে বেঁচে ফিরে পাইরেটের কাছ থেকে। কোডের মধ্যে আমরা দেখি লেয়ারটেজ টেক্স আপ পয়জান ব্লেড, মানে কি তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায় লেয়ারটেজ আর হ্যামলেটের মধ্যে। লেয়ারটেজ বিষাক্ত তরবারি নেয়, নেওয়ার পরে দ্য ফার্স্ট পয়েন্ট হ্যামলেট রিফিউজ দ্য পয়জন ড্রিঙ্ক ফ্রম ক্লোডিয়াস। তার মানে এখানে একটা খুব সুন্দর পরিকল্পনা করা হয়েছে যে হ্যামলেটের সঙ্গে লেয়ারটেজের ফাইট হবে, ফাইট থেকে কোনো কারণে যদি বেঁচে ফেরে তাহলে তাকে বিজয়ী হিসেবে ড্রিঙ্ক পান করানো হবে, যে ড্রিঙ্কের মধ্যে বিষ, মানে মৃত্যুর ফাঁদ প্রতিটা ক্ষণে তার জন্য শক করা হয়েছে। তো এখান থেকে যখন হ্যামলেটকে বিষাক্ত তরবারি দিয়ে আঘাত করে লেয়ারটেজ, হ্যামলেট পড়ে যায়। ভাগ্যক্রমে আনফরচুনেটলি লেয়ারটেজের ছুরিটা পড়ে যায় এবং হ্যামলেট সেটা নিয়ে নেয় এবং হ্যামলেট সেটা দিয়ে লেয়ারটেজকে আঘাত করে। এই দৃশ্য দেখে লেডি গাট্রুড
ইনি খুবই উত্তেজিত হয়ে যায়, পাগলামো শুরু করে। যে বিষ মাখা ড্রিঙ্ক হ্যামলেটের জন্য রাখা হয়েছিল সেটা সে খেয়ে নেয়। পরবর্তীতে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে, অর্থাৎ গাট্টু মৃত্যুর কোলে ঢলে পড়ে। এমন দৃশ্য দেখে লেয়ার্তে সহ্য না করতে পেরে সকল পরিকল্পনা, অর্থাৎ ক্লডিয়াসের সকল পরিকল্পনা ফাঁস করে দেয়, যে এভাবেই তাদের মধ্যে ফাইটিং ব্যবস্থা করছে ক্লডিয়াস এবং তাকে বিষ প্রয়োগে মারারও পরিকল্পনা করা হয়েছে। এই কথা শুনে হ্যামলেট তার ওই বিষ মাখা ছুরি দিয়ে ক্লডিয়াসকে আঘাত করে এবং ক্লডিয়াস সঙ্গে সঙ্গে মারা যায়। এবং সেই সময় হ্যামলেটের কাছে হোরাসিও উপস্থিত হয় এবং হোরাসিওকে হ্যামলেট বলে যে এর পরবর্তীতে 14 ব্রাঞ্চ হবে ডেনমার্কের রাজা। 14 ব্রাঞ্চকে আমি বলে নেই, 14 ব্রাঞ্চের বাবার সাথে হ্যামলেটের বাবা কিং হ্যামলেটের একটা লড়াই হয়েছিল, যেখানে 14 ব্রাঞ্চের বাবাকে কিং হ্যামলেট মেরে ফেলছিল। ঠিক আছে, পরবর্তীতে সে মূলত তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য ডেনমার্কে আসে। ডেনমার্ক না আসার আগেই সে পোল্যান্ড আক্রমণ করে। পোল্যান্ড আক্রমণ করার পর ডেনমার্কে এসে যখন শুনে যে এভাবেই মূলত হ্যামলেট, ক্লডিয়াস, গাট্রুড, রাজপরিবারের সবাই মরে গেছে, তখন হোরাসিওর কাছ থেকে এগুলো শোনার পর সে সিদ্ধান্ত নেয় যে তাকে দাফন করা হবে, অর্থাৎ হ্যামলেটকে অপমান করার কোনো দরকার নেই। হ্যামলেট যেহেতু মরে গেছে, তাকে বীরের সম্মানে যেন দাফন করা হয়। এবং পরবর্তীতে 14 ব্রাঞ্চ এর রাজা হওয়ার মাধ্যমে, ডেনমার্কের রাজা হওয়ার মাধ্যমে হ্যামলেট গল্পটার সমাপ্তি হয়। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।